নাগরিক সমাজ কতটা সচেতন? সুনাগরিকের দায়িত্ববোধ কেমন? তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা। দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব গণ অভ্যুত্থান খবর বনাম গুজব নিয়ে। তার আগে জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। গণকবরের মরদেহের গন্ধে ঢোকা যাচ্ছে না সংসদ ভবনে, এমনই একটি খবর 5 আগস্ট থেকে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফ্যাক্ট চেকে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে ভিডিও সহ এমন একটি পোস্ট ভাইরাল করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যে। ভিডিওটি ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যদের। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের নামে ফেসবুকে ছড়ানো হচ্ছে গুজব। বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র, সংবিধান হবে কোরআন, এমন কোনো কথা বলেননি তিনি। এমনকি ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারিকে দেশে ফেরার আহ্বানও জানাননি সার্জিস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর প্রথম দিনে ৬২,০০০ গ্রামে লুটপাট হয়েছে। দৈনিক প্রথম আলোর বরাতে এমন একটি তথ্য ভাইরাল করা হচ্ছে, তবে এই খবর ছাপার কথা নাকচ করেছে পত্রিকাটি। ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা করল ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা। এই সংক্রান্ত যেই খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটি একটি পুরনো গুজব, যা ইউনূস সেন্টার অনেক আগেই অস্বীকার করেছিল। রাষ্ট্র সংস্কারে ৬ বছরের জন্য ক্ষমতা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবরটি চ্যানেল 24 প্রচার করেনি। বিশেষ কিছু শিরোনাম আপনারা এতক্ষণ শুনছিলেন। আমরা যে বিষয়টি একটু আগে বলছিলাম, গণ অভ্যুত্থান খবর বনাম গুজব, এই বিষয়টি নিয়ে আলাপ করব আমরা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বুম বাংলাদেশের সম্পাদক আমির সাকিব এবং উপস্থিত রয়েছেন এএফপি ফ্যাক্ট চেকের এডিটর কদরুদ্দিন শিশির। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনারা সময় দিয়েছেন। নিশ্চয়ই শিরোনামগুলো আপনারা শুনছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন, নতুন এক বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি, কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর এক ধরনের বিচ্ছিন্নভাবে হামলা করা হচ্ছে। আবার অপরপক্ষে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো হচ্ছে, বিভিন্ন তথ্য অপতথ্য হিসেবে ছড়িয়ে পড়ছে। কে বা কারা এই তথ্যগুলি এবং কী কারণে তারা ছড়াচ্ছেন? আপনাকে যদি শুরু করি সাকিব। ধন্যবাদ চ্যানেল 24-কে আজকের এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। মূলত হচ্ছে যে মিস ইনফরমেশনগুলো যে ছড়াচ্ছে এই গণ অভ্যুত্থান কেন্দ্রে, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, অভ্যুত্থানের আগে এবং অভ্যুত্থানের পরে। জি, অভ্যুত্থানের আগে মিস ইনফরমেশনগুলোর ছিল, একটা ধরন ছিল যেটা হচ্ছে যে একটা আহত শিক্ষার্থী মারা গেছেন, কিংবা উনি বোরখা পরে পালিয়েছেন, কিংবা আহতদের ছবি দিয়ে মারা যাওয়ার করা বলা হচ্ছে, এরকম ধরনের কিছু সংখ্যা বাড়ানো হচ্ছে, মৃতের সংখ্যা বিভিন্ন। কিন্তু গণঅভ্যুত্থানের পরে যখন শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেলেন, এরপরের সবচেয়ে মেসিভ আকারে ছড়াচ্ছে, এটা কমিউনাল, সাম্প্রদায়িক। আমরা জানি যে সারা দেশে এই পরিস্থিতিতে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, পুলিশ কাজ করছে না, আজকে থেকে মোটামুটি কাজ করা শুরু করেছে, এখনও ফুল ফোর্স নিয়ে এখনও পুলিশ মাঠে আসতে পারেনি। সো এই পরিস্থিতির মধ্যে
দেখা গেছে যে আইনশৃঙ্খলা যে পরের পরিস্থিতি এটা অনেকটা অবনতি হয়েছে। এর মধ্যে অনেকের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এটা সারা দেশে হয়েছে, মুসলমানদেরও হয়েছে, হিন্দুদেরও হয়েছে। এখন এটাকে দেখা গেছে এটাকে করে যে গুজবগুলো ছড়াচ্ছে, দেখা গেল যে পুরনো কোনো ভিডিও কিংবা অন্য কোনো ঘটনার কোনো ভিডিও বা ছবি কিংবা একজন মুসলিমকে মারার ছবি বা এই ধরনের কোনো যে নৃশংস যে ছবি এবং ভিডিওগুলো আছে হত্যাকাণ্ডের, এ ধরনের ছবি এবং ভিডিওগুলো পোস্ট করে বলা হচ্ছে হিন্দুদের উপর টর্চার করা হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে, হিন্দুকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ধরনের আমরা এরকম বেশ কয়েকটা হত্যাকাণ্ড দেখেছি যে নৃশংস নির্মম, যেগুলোকে হত্যা করার পরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম ছবিগুলো দিয়ে বলা হচ্ছে যে এটা বাংলাদেশে এরকম বা বাংলাদেশে হিন্দুদেরকে মেরে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখা গেছে যে কি বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে অবন্তিকা যে আত্মহত্যা করলো, ওই ঘটনার কেন্দ্র করে একটা হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। সেখানে একটা মেয়ে নিজের মুখ এবং হাত পা বেঁধে প্রতিবাদ করেছিলেন। ওই ছবিটা দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে এইভাবে হিন্দুদেরকে উপর টর্চার করা হচ্ছে। কিছুদিন আগে গণ অভ্যুত্থানের আগে বদরুন্নেসা কলেজের মধ্যে দেখা গেছে যে ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে আন্দোলনকারীরা বেঁধে রেখেছে। এটা প্রচার করা হচ্ছে যে হিন্দু ছাত্রছাত্রীদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে। প্রত্যেকটা মিসইনফরমেশনের একটা না একটা কনসিকোয়েন্স আছে। যদি ধরি যে আজকে কিন্তু আপনি যেটা বলছিলেন যে গণ অভ্যুত্থানের দুটি পার্ট বলছিলেন, যে এই জায়গাটা একটু যদি অ্যাড করতে চাই, যে গণ অভ্যুত্থানের আগের যে ঘটনাগুলো সেটি হয়তো বিশেষ কোনো মহলের স্বার্থসিদ্ধির জন্য করে থাকতে পারেন মিস ইনফরমেশন, কিন্তু এর পরে যারা ছড়াচ্ছেন তারা আসলে কি চান? সমাজে কি বিশৃঙ্খলা করতে চান না কি কারণে তারা এগুলো করতে চান? তো আসলে প্রত্যেকটা মিস ইনফরমেশনে আসলে ম্যাক্সিমামই এই ক্রাইসিস ইভেন্টে যখন আমরা বিশ্বব্যাপী যে কোনো ক্রাইসিস ইভেন্টে যখন মিস ইনফরমেশন ছড়ানো হয় এই ধরনের, এগুলো অবশ্যই সুচিন্তিতভাবে কোনো একটা গোষ্ঠী বা করে থাকে। আর অন্যান্য ধরনের কিছু মিস ইনফরমেশন আছে, ধরুন আবু সাইদকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, এইটা একটা মিস ইনফরমেশন। এটা যদি এটার কনসিকোয়েন্স কি? একটা মানুষ যদি এটা জানে, এটা যদি তার ভুল জানা হলো, তার নলেজের মধ্যে একটা ভুল ইনফরমেশন চলে গেল, অতটুকুই এটার কনসিকোয়েন্স। কিন্তু কমিউনাল যে ক্লেম, ধরুন একটা কমিউনাল ক্লেম, একটা নৃশংস ভিডিও দিয়ে বলা হচ্ছে একটা বাংলাদেশে হিন্দুদেরকে এভাবে হত্যা করা হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে রাজনীতি গত 100 বছর ধরেই আমাদের এই অঞ্চলে বা কোথাও, আমরা যখন আগে সাবকন্টিনেন্টের আগেও ছিলাম, কোনো একটা কমিউনাল কারণে যদি একটা হিন্দু হত্যা হতো, অন্যান্য এলাকায় দেখা গেছে যে এটার কারণে মুসলমানদের উপর অত্যাচার নেমে আসতো। আবার দেখা গেছে মুসলিম কোথাও অত্যাচারিত হলেও অন্য জায়গায় হিন্দুরা অত্যাচারিত হতো। তো এটার কনসিকোয়েন্স খুব খারাপ। এর জন্য আমরা আমি সেটা বললাম যে এর আগের পার্টটা এবং পরের পার্টটা, আমি মনে করি পরের পার্টটার কনসিকোয়েন্স, এখনকার কনসিকোয়েন্সটা অনেক অনেক বেশি। আগে হয়তো গণঅভ্যুত্থানের আগে যখন মিস ইনফরমেশনগুলো ছড়ানো হতো, এগুলোর কারণে হয়তো কেউ চেয়েছে আন্দোলনকে আরও একটু বেগবান করতে, কেউ চেয়েছে আন্দোলনকে থামিয়ে দিতে। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, তারা ছাত্রপক্ষ যারা, তারা উভয় পক্ষেই মিস ইনফরমেশন ছড়িয়েছে। এটার কারণে হয়তো আন্দোলনকে আরও বেগবান হলো বা কম হলো, কিন্তু এখনকার মিস ইনফরমেশন কনসিকোয়েন্স ইজ হেভি। জি, অনেক ধন্যবাদ। মোটামুটি আমরা জানতে পেরেছি। একই বিষয় নিয়ে জনাব কদরুদ্দিন শিশির, আপনার কাছেও একটু জানতে চাইব, এবং আপনি তো বেশ অনেকদিন ধরে ফ্যাক্ট চেকিংগুলো করছেন। এই গণ অভ্যুত্থানের আগে এবং পরের, যেটি আমির সাকিব বলছিলেন, আপনার কাছে কতগুলো এই ধরনের ফ্যাক্ট চেকিং এসছে বা কী ধরনের? আচ্ছা, মানে পরিস্থিতিটা কি এটা আর কি। প্রথমত যদি বলি যে আজকে আমি ধরেন আজকে শুক্রবার, মানে আমাদের শুক্র শনি উইকেন্ড চলে। সো আজকে সহ গত 4টা উইকেন্ড আমি বা আমার টিমের সদস্যরা আমরা ছুটি নিতে পারি নাই। তার কারণটা হচ্ছে যে আমরা এত পরিমাণ ডিল করতে হচ্ছে মিস ইনফরমেশন, যেটা আসলে আমরা সাধারণ যে টিমের সদস্যরা মানে কুলে উঠতে পারতেছে না। সো এইটার শুধুমাত্র যে আমরা এক্সট্রা আওয়ার কাজ করে এটা শেষ করতে পারতেছি বিষয়টা তা না,
গতকালকে না পরশু আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ঘোষণা দিছি যে কেউ যদি ভেরিফিকেশনের ফ্যাক্ট চেকিংয়ের বেসিক কাজগুলো জানে তাহলে তাদেরকে আমরা আমাদের টিমে নিতে চাই কিছুদিনের জন্য, যাতে এই যে ফ্লো অফ মিসইনফরমেশন এটা আমরা একটু কাউন্টার করতে আর একটু বেশি কাজ করতে পারি। সো এইটা হচ্ছে পরিস্থিতি। জি, গত আসলে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে এই পরিস্থিতিটা এত যে আমরা সাধারণ যে সংখ্যা বা সাধারণ যে পরিমাণের ক্লেইম আমরা সংখ্যক ক্লেইম আমরা পাই এটার কয়েক গুণ, সেটা আমরা আসলে ওইভাবে হিসাব করি না যে আসলে কতটা। কারণ ধরেন আজকে সারাদিনে আমার কাছে 200-র বেশি টেক্সট আসছে, ক্লেইম আসছে আলাদা করে যে এই ভিডিওটা, এই ছবিটা, এই ক্লেইমটা ছড়াচ্ছে। আমি ধরেন যে আজকে আমি কয়েকটা করতে পারছি, এর বাইরে প্রতিদিন আমাদেরকে এরকম কয়েকটা, মানে ধরেন 5 থেকে 10টা প্রতিদিন আমরা গত 3 সপ্তাহে এভাবে করছি। তার মানে ওখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন যে আমরা কত সংখ্যক, কয়েকশো ফেক নিউজ আমরা নানান মাধ্যমে ডিবাঙ্ক করছি। এর মধ্যে ওই শাকির যে পার্টটা বলতেছিল যে বিপ্লবের আগে এবং পরে এই দুইটা ভাগ করি যদি আমরা, তাহলে দেখব যে বিপ্লবের আগের পার্টটাতে মিসইনফরমেশনের এবং ডিসইনফরমেশন, আসলে মিসইনফরমেশন শব্দটা বললে আরেকটা শব্দ আসে ডিসইনফরমেশন। মিসইনফরমেশনটা হচ্ছে যে আনইনটেনশনালি আমি না জেনে একটা ভুল তথ্য ছড়াচ্ছি, আর ডিসইনফরমেশন হচ্ছে যে আমি জেনে বুঝে এটা ভুল তথ্য ছড়াচ্ছি। সো এই দুইটা সবসময় থাকে পাশাপাশি। যেমন ধরেন বিপ্লবের আগের সময়টাতে 2 সপ্তাহে যে ধরনের ভুল তথ্য ছড়াইছে সেটা ডিসইনফরমেশন বেশি ছিল বলেই আমরা রিসার্চ করি নাই বা আমরা ওইভাবে ডাটা কালেকশন করি নাই, কিন্তু আমাদের যে সংখ্যাগুলো ওগুলো দেখে বোঝা যায় যে কোঅর্ডিনেটেড ওয়েতে ইচ্ছাকৃতভাবে একটা বাঞ্চ অফ ফেসবুক পেজেস অ্যান্ড ওয়েবসাইটস যেগুলো মেনটেন করে কয়েক শত, সেটা সংখ্যা কয়েকশো, হ্যাঁ, ডিসইনফরমেশন ছড়ানো হতো। সো এটা একটা অভ্যুত্থানের আগে সো অভ্যুত্থানের আগে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে যে অভ্যুত্থানের বা আন্দোলনের পক্ষের শক্তি আর আন্দোলনের বিপক্ষের শক্তি। বিপক্ষের বলতে আমরা তখনকার ক্ষমতাসীনদেরকে বুঝতে পারি। সো এই যে মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন ওই সময়টাতে ভাগটা হয়ে গেছিল ওই পক্ষে এবং বিপক্ষে। যেমন বিপক্ষে যারা আন্দোলনের, তাদের পক্ষ থেকে আমরা দেখছি যে ডিসইনফরমেশন বেশি, মানে ইন্টেনশনাল, যেটা হচ্ছে ম্যানিপুলেটেড ভিডিও, ছবি, এবং পত্রিকাতে আসছে একটা ভিডিও, একটা ছবি, একটা ক্যাপশনে যে অমুক দলের কর্মীরা নির্যাতন করছেন অমুক আন্দোলনের সদস্যদেরকে, কিন্তু সেটা পরের দিন ফেসবুক পেজগুলোতে কিংবা ওই ডিসইনফরমেটিভ যে ওয়েবসাইট যেগুলো, সেগুলোতে ক্যাপশনটা উল্টিয়ে দেওয়া হলো যে অমুক দলের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন আন্দোলনকারীদের দ্বারা। এইভাবে জিনিসটা প্রডিউস হচ্ছে, এটা ডিসইনফরমেশন, ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করা। কিন্তু অন্যদিকে যারা আন্দোলনকারী, তাদের জায়গায় তাদের পক্ষ থেকে আমরা প্রচুর মিসইনফরমেশন দেখছি। যেমন ধরেন 900 প্রথম আলোর বরাতে একটা খবর ছড়াইছে যে এটা 900 জন মারা গেছেন বলে প্রথম আলো রিপোর্ট করছে এই আন্দোলনে, বা এর বাইরে আর কিছু। ওগুলোতে আমরা কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশনটা ওইভাবে পাই নাই, কারণ কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন হইতে গেলে কিছু প্যারামিটার্স আছে, ওগুলো মানতে হয় বা ওগুলো থাকতে হয়, সেটা আমরা পাই নাই। কিন্তু ওখানে তার মানে বোঝা যাচ্ছে যে ওখানেও মিসইনফরমেশন ছিল, ওরাও ছড়াইছেন বা আন্দোলনের সমর্থকরা বা অ্যাক্টিভিস্টরা, কিন্তু সেটা কোঅর্ডিনেটেড এবং ডিসইনফরমেশন না। কিন্তু উল্টা সাইডে যেটা ছিল হচ্ছে রাষ্ট্র বা সরকারের বিভিন্ন মেকানিজম ইউজ করে ক্ষমতাসীনরা ব্যবহার করতেছিলেন, ওটা ছিল হচ্ছে ম্যাক্সিমামই কোঅর্ডিনেটেড। এরপরে যদি আমরা এই জায়গাটা যদি একটু অ্যাড করতে চাই, যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুটাই তো ক্ষতিকারক, রাইট? দুটাই তো আমাদের ক্ষতি করছে। মিসইনফরমেশন যেটা, সেটা তো আমরা মোটামুটি কারেকশন করার সুযোগ থাকে, যারাই করছেন সে না জেনে করছেন তিনি কারেকশন করতে পারেন। সেই বিষয়ে তারা পরবর্তীতে পদক্ষেপ কী ধরনের নিতে পারেন, এটা একটু যদি গাইডলাইন দেন। এক আর দুই হচ্ছে ডিসইনফরমেশন যারা ছড়াচ্ছেন তাদের বিষয়ে আপনাদের কোনো সাধারণ মানুষজন বোঝার জন্য কোনো টুলস, আপনারা বেসিক কোনো টুলস রয়েছে কিনা? আচ্ছা, এটা ওভারঅল যদি বলি যে ফেক নিউজ বা মিসইনফরমেশন, যেটারে আমরা বাংলায় গুজব বলে চিহ্নিত করার চেষ্টা করি, গুজব শব্দটা অবশ্য ওইভাবে সঠিক না, কারণ গুজবের অর্থ হচ্ছে যে যেই ইনফরমেশনটা সঠিক কিংবা সঠিক না এটা আমরা এখনো জানতে পারি নাই, মানে এটা ভেরিফাই করা হয় নাই, ওটা হচ্ছে গুজব। কিন্তু অপতথ্য, হ্যাঁ, আমরা মানে আমাদের আলোচনার মূল কি হচ্ছে,
যেটা ভুয়া তথ্য, যেটা কনফার্ম হওয়া গেছে যে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন। সো এখন যদি আমি বলি যে কিভাবে আমি ডিসইনফরমেশন আইডেন্টিফাই করব, এটা ডিসইনফরমেশন আইডেন্টিফিকেশনের ইন্টেনশনটা বোঝাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি ওভারঅল যদি বলি যে অসত্য তথ্য বা ফেক নিউজ, গুজব আমি কিভাবে আইডেন্টিফাই করব, এটা আসলে একটা লম্বা প্রসেস। আমরা যারা সাংবাদিকতা করি, হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে যে আমরা ইনফরমেশনের ভেরিফিকেশনটা আমাদের মানে রুটির অংশ, যে আমরা এটা জানি বলে, এটা এক্সপার্ট বলে আমরা এখানে সাংবাদিকতা করি। কিন্তু দেখা গেছে যে সাধারণ মানুষজন কিভাবে বুঝবেন, তাদের জন্য আমি আসতেছি এই কথাটাতে, যে আমরা সাংবাদিকরাও পর্যন্ত অনেক সময় ভুল করি, যে ইনফরমেশন আমরা মিসইনফরমেশন বুঝি না, এই কারণে আমাদের মিডিয়াগুলোতে মিসইনফরমেশন চলে আসে। এখন সাধারণ মানুষের জন্য এটা আরেকটু কঠিন বোঝাটা। সো এটা একটা মেথডিক্যাল ব্যাপার, যে আপনি কত এটা নিয়ে বেশ কাজ করার আছে। এটা নিয়ে প্রথমে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার, যে আমি প্রথম কাজটা হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা ক্লেম আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, দেখার পরে ওইটা যদি আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে, প্রতিক্রিয়া মানে হচ্ছে আমি এটা শেয়ার করতে চাই, আমি এটা কমেন্ট করতে চাই, আমি এটাতে আমার গল্প আকারে বলতে চাই কাউকে, তো তাহলে আমার এটাকে সেকেন্ড চেক মানে সেকেন্ড থট দেওয়া এটার উপর, যে আমি দেখলাম এবং আমার কাছে খারাপ লাগলো, আমি খুব কষ্ট পাইলাম এবং আমি খুব উৎসাহিত হলাম, এরপরে শেয়ার করে দিলাম। বিষয়টা তা না করা, যে আপনি যা দেখবেন সোশ্যাল মিডিয়াতে তা সন্দেহ করতে হবে। এটা হচ্ছে প্রথম থিওরি। আচ্ছা, এখন সন্দেহটা করার পরে আপনি কি করবেন? তাহলে সন্দেহটা করার পরে আপনি হচ্ছে এখন এটা যাচাই করার, কিন্তু এই জায়গাটা যে সূত্রের জায়গাটা, যেমন আমি আমাদের 6 নম্বর যে শিরোনামটা আজকে আমরা করেছি, চ্যানেল 24 এর বরাত দিয়ে এবং বেশ পরিচিত, আমারই খুব পরিচিত মানুষজন যারা গণমাধ্যমে পড়াশোনা মানে গণযোগাযোগ সাংবাদিকতায় পড়েছেন, তারাও লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হচ্ছে 6 বছর, তারা এটা দিচ্ছেন, শেয়ার করছেন এবং সূত্রে দিচ্ছেন চ্যানেল 24, যদিও চ্যানেল 24 এই ধরনের কোনো সংবাদ করেননি। এটা কিভাবে ঘটলো? দেখা যাবে যে ওনারা ইচ্ছা করে এটা ছড়াচ্ছেন, বিষয়টা তা না, হয়তো উনি একটা সোশ্যাল মিডিয়া পেজে এটা দেখছেন, দেখার পরে উনি মনে করছেন যে এটা তো খুব গুরুত্বপূর্ণ, কতদিন থাকবে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে, মানে এটা গুঞ্জন চলতেছে, কতদিন এই সরকার থাকবে, হয়তো কেউ বলেছে, আমি এটা শুনিনি। আচ্ছা, সো এরপরে উনি এটা দেখছেন, ওনার মধ্যে একটা তাড়না আছে এটা শেয়ার করার, উনি প্রতিক্রিয়া হচ্ছে, সো উনি শেয়ার করে দিয়েছেন। এখন প্রথম কাজ ছিল ওনার, যে সোশ্যাল মিডিয়াতে একটা পেজে দেখছেন বা একজনের প্রোফাইলে দেখছেন, এটা যেহেতু চ্যানেল 24 এর বরাতে আসতেছে, সো উনি জাস্ট চ্যানেল 24 এর ওয়েবসাইটটা অথবা তার ফেসবুক পেজটা যদি একটু ওপেন করে, ওই ফেসবুক পেজে সার্চ অপশন আছে, ওখানে গিয়ে যদি 6 বছর সরকারের মেয়াদ এই টাইপের শব্দ, 2টা শব্দ 3টা শব্দ লিখে যদি সার্চ দেন, তাহলে যদি কিছু থেকে থাকে ওই ওয়েবসাইটে বা ওই সোশ্যাল মিডিয়া পেজে, তাহলে কিন্তু তার সামনে অ্যাপিয়ার করবে। যদি না থাকে তাহলে উনি এটা আসলে ওখানেই উনি ধাক্কা খাবেন। 2 নম্বর হচ্ছে যে এই রকমের গুরুত্বপূর্ণ নিউজ, যে সরকার কতদিন থাকবে, এই নিউজটা আসলে যদি হয়ে থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার কোনো প্রোফাইলে, র্যান্ডম ফেসবুকারের প্রোফাইলে এটা প্রথমে দেখার চেয়ে আপনি প্রথমে দেখার কথা মিডিয়াতে, আপনি ব্রেকিং নিউজ আকারে দেখবেন, কিংবা হচ্ছে এটা একটা পত্রিকাতেও না, শুধু চ্যানেল 24 না, এটা টপ সব মিডিয়াতে এটা কভার করবে। সো মূল কথা হচ্ছে যে আপনি এই যে ক্রাইসিস মুহূর্তগুলো চলে, আমাদের ক্রাইসিস মুহূর্তে গুজব, মিসইনফরমেশন বেশি ছড়ায়, কারণ মানুষের মধ্যে ইমোশনের হ্রাস থাকে। সো ইমোশনের হ্রাস যখন থাকে, তখন সে তার ইনফরমেশন শেয়ার করবে, ফলে তার যাচাই করার সময়টা সে নিতে পারে না। এই সময়ে আপনার আসলে বেশি যাচাই করা প্রয়োজন। যখন মানুষ মনে করে যে আমার তাড়াতাড়ি ইনফরমেশন দিতে হবে, তখনই বেশি প্রয়োজন যাচাই করার। সো ওই সময়ে আপনার মেইন স্ট্রিম মিডিয়ার উপর নির্ভর করাটা হচ্ছে 2 নম্বর স্টেপ। সন্দেহ করা প্রথমে, যে আমি সব কিছু শেয়ার করবো না। 2 নম্বর হচ্ছে আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে এটা আসছে কিনা ওটা দেখা, এটা একটু চেক করে দেখা। এরপরে আরও যে পয়েন্টগুলো আছে আমরা নিশ্চয়ই আপনার কাছে জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, বিরতির পরে আবারও এই বিষয়ে কথা বলবো, সাথে থাকবেন আশা করি। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আমরা আলাপ করছিলাম গণঅভ্যুত্থান, খবর বনাম গুজব, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে 2জন সম্মানিত অতিথি রয়েছেন। আমরা কথা বলছিলাম বিরতির আগে কদরুদ্দিন শিশির আপনার সাথে। আপনি বলছিলেন যে বেসিক যে টুলস, হ্যাঁ, ডিসইনফরমেশন বোঝার ক্ষেত্রে আপনি বলছিলেন যে প্রথম হচ্ছে সন্দেহ করা, দ্বিতীয়টি বলছিলেন মেইন স্ট্রিমের মিডিয়াগুলোকে যাচাই করা বা চেক করা, এরপরে 3 নম্বর স্টেপ বা 4 নম্বর। আচ্ছা, এটা আসলে টুলসের আলাপ না, এটা ধরেন যে মানুষ কিভাবে করবে পদ্ধতিটার আলাপ। সো টুলসের আলাপে গেলে আমরা হয়তো আরো ডিটেইল, এটা আসলে অনেকটা প্র্যাকটিক্যাল ব্যাপার। ওকে, আপনি পদ্ধতিগুলো যদি বলেন। হ্যাঁ, সো 3 নম্বর যদি আমি বলি, যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ধরেন আপনি যে উদাহরণটা দিলেন, এটা হতে পারে যে সরকারের মেয়াদের বিষয় বা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো মিসইনফরমেশন ছড়াচ্ছে কিনা, ওই ইস্যুটা মিসইনফরমেটিভ কিনা, এই ইনফরমেশনটা ভুল কিনা, এটা বোঝার জন্য
ফ্যাক্ট চেকাররা কাজ করতেছেন বাংলাদেশে, এরকম বেশ কয়েকটা সংস্থা আছে। এর মধ্যে আমি নাম যদি বলি যে এএফপি আছে, এখানে এএফপির ফ্যাক্ট চেকিং অপারেশন আছে, বুম বাংলাদেশের ওয়েবসাইট আছে এবং পেজ আছে, তারপরে হচ্ছে ফ্যাক্ট ওয়াচ আছে, এরকমের ডিসমিস ল্যাব আছে। এদের ওয়েবসাইটগুলোতে যদি আমরা এই ক্রাইসিস মুহূর্তগুলোতে ডেইলি একবার দুইবার চোখ রাখি, তাহলে কিন্তু আমরা তারা কন্টিনিউয়াসলি আপডেট করেন বিভিন্ন ইনফরমেশন, যে কোনটা মিস ইনফরমেশন। এইটা একটা কাজ হইতে পারে যে প্রতিদিন একবার একটা ঢু মারা, দুইবার ঢু মারা, যে আমি এই আজকে কয়টা মিস ইনফরমেশন ছড়ালো, সেগুলো কী কী আমি এখানটাতে জেনে নিতে পারি। সো আমার যদি যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, এই ব্যাপারটা মিস ইনফরমেশন যদি হয়ে থাকে তাদের ওয়েবসাইটে থাকবে। অনেক সময় যে আমি যখন দেখতেছি তখন হয়তোবা তখন ওই তারা সেটা প্রকাশ করেনি, সেই ক্ষেত্রে আপনি তাদের পেজের ইনবক্সে বা তাদের বিভিন্ন যোগাযোগের চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ তাদের সাথে কি আছে, তাদেরকে যদি আপনি পাঠিয়ে দেন যে ভাই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছড়াচ্ছে, সো এটা কি সঠিক, আপনি গণমাধ্যমে পাইলেন না, মেইন স্ট্রিম মিডিয়াতে পাইলেন না, যেটাকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে আপনি ফ্যাক্ট চেকারদের ওয়েবসাইটগুলো দেখেন, ফ্যাক্ট চেকিংয়ের ওয়েবসাইট দেখেন, তখন ওখানে পেয়ে যেতে পারেন। তারপরে স্টেপে যদি দেখেন যারা ওখানে নাই, তাহলে তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করেন, কারণ ফ্যাক্ট চেকিংয়ের যারা কাজ করেন তাদের সবসময় চাহিদা থাকে যে কোনো মানুষ যে কোনো ইনফরমেশন আমার কাছে যদি পাঠায় চেকিংয়ের জন্য, আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করি সেটা রেসপন্স করতে। সো এইটা একটা ওয়ে। এরপরে একটা ব্যাপার আছে যে সাধারণ মানুষ মিস ইনফরমেশনের ব্যাপারে কিভাবে সচেতন হবে, এটাতে আমি খুব গুরুত্ব দিই। এটা হচ্ছে মিডিয়ার একটা রোল। সো এই এখন ধরেন আমরা ফ্যাক্ট চেকিংয়ে কাজ করি, বাংলাদেশে 15 জনের মতো লোক, কয়েকটা প্রতিষ্ঠানে 15-18 জন লোক কাজ করে, বা 20 জন হতে পারে। সেখানে যে ভলিউমের মিস ইনফরমেশন ছড়ায় সেটা অনেক বেশি। এখানে কাজ করতে 100 জন যদি নেওয়া যায় তাহলে কাজ করা যাবে, 100 জন মানুষ। এই জায়গায় যদি মিডিয়া একটা রোল নেয়, আমাদের এখানে একটা দুর্বলতা হচ্ছে মিডিয়ার, যে মেইন স্ট্রিম টপ মিডিয়াগুলোতে ফ্যাক্ট চেকিংয়ের কোনো অপারেশন নাই, এটা একটা প্রবলেম। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে যে কোনো ক্রাইসিস মুহূর্তে তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো একটু পরপর ফ্যাক্ট চেকিং স্টোরি পাবলিশ করে। সবগুলো ওয়েবসাইটে আপনি দেখবেন গিয়ে যে ফ্যাক্ট চেক বলতে একটা ট্যাব আছে। বাংলাদেশে এরকম একটা ওয়েবসাইট আছে সংবাদ মাধ্যমের, এর বাইরে বাকিগুলোতে নাই। সো এইটা যদি হয় যে ধরেন আমরা মিডিয়াতে যে রিচ, ধরেন চ্যানেল 24-এর যে অডিয়েন্স লাখ লাখ বা কোটি কোটি মানুষ, প্রথম আলো বা এরকমের টপ মিডিয়াগুলোর কোটি কোটি মানুষ। সো আমরা একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন যদি 1 লাখ মানুষকে রিচ করতে পারি, সেখানে 1 কোটি মানুষকে রিচ করার সম্ভাবনা আছে একটা মেইন স্ট্রিম মিডিয়ার। এবং কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়া যদি এটা পিক করে যে আজকে 3টে টপ ফেক নিউজ বা গুরুত্বপূর্ণ 3টে ফেক নিউজ ছড়াইছে, আমরা এটা আজকে প্রকাশ করব ইনস্ট্যান্টলি। এটা ফ্যাক্ট চেকারদের হেল্প নিয়ে হতে পারে, নিজেদের মধ্য থেকে কেউ ফ্যাক্ট চেকার নিয়োগ করে কিংবা নিজেদের এক্সপার্টিজ ইউজ করে এটা করতে পারেন। সো এইটা যদি হয় তাহলে এটা খুব বেশি ইফেক্টিভ হবে, কারণ মানুষজন এই যে আমরা স্টেপগুলো বললাম, এগুলো কিছু মানুষ সচেতন, তারা হয়তো স্টেপগুলো ফলো করবেন, কিন্তু আম মানুষ যারা, তারা হয়তো এই স্টেপগুলো ফলো করার মতো টাইম বা পেশেন্স তাদের নেই। তাকে আসলে আপনি হাজির করে দিতে হবে তার সামনে, তার নিউজ ফিডে, যে এইটা হচ্ছে আসলে ফেক। আপনি যা দেখতেছেন আপনার আশপাশে এই 3টে পোস্টে একটা ইনফরমেশন দেখছেন, এটা আসলে ফেক, এটা আমি বলে দেব, তার নিউজ ফিডে আমি পৌঁছাই দেবো, আমার ফেসবুক পেজে আমি আপ করবো। সো এইটা যদি হয় যে মেইন স্ট্রিম মিডিয়া যদি ক্রাইসিস মুহূর্তে ফ্যাক্ট চেকারদের সাথে অ্যালায়েন্সে হইতে পারে কিংবা ইন্ডিপেন্ডেন্টলি হইতে পারে, ফ্যাক্ট চেকিংয়ের কাজটা যে কোনো ক্লেম ধরে ধরে ডিবাং করা। এখন ধরেন আজকে 100টা ক্লেম ছড়াইছে, সো 100টা ক্লেম আসলে একটা মিডিয়ার পক্ষে বা একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না, 2-3টা, কিন্তু ওই 2-3টা এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্প্যাক্ট রাখতে পারে, যেগুলো কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে সমাজে। যেমন ধরেন একটা মিস ইনফরমেশন ছড়াইছে গতকালকে যে কোন একটা জেলায় কোনো কমিউনাল একটা ইস্যুতে, আমি এক্স্যাক্টলি বলতেছি না ওইটা, সো কমিউনাল একটা অ্যাঙ্গেলে একটা মিস ইনফরমেশন ছড়াইছে। সো এটা যদি আমরা তাৎক্ষণিকভাবে কাউন্টার না করি, হতে পারে আমাদের কুমিল্লার মতো একটা ঘটনা ঘটে যেতে পারে। 2021 সালে যে কুমিল্লার ঘটনা ঘটছিল, তারপরে আমরা রামু কিংবা এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কমিউনাল অ্যাঙ্গেলে একটা ভুল তথ্য ছড়িয়ে সেটা আসলে সংঘর্ষ, মানুষের লাইফ লস হয়ে গেছে কিংবা বাড়িঘর ভাঙচুর হয়েছে। সো এইটা বন্ধ করতে গেলে আমার কাছে সবচেয়ে মনে হয় যে কোনো ক্রাইসিস সবসময় করার প্রয়োজন নেই হয়তো, কিন্তু যে কোনো ক্রাইসিস মুহূর্তে মিডিয়ার মিস ইনফরমেশন কাউন্টারে প্রোঅ্যাক্টিভ রুল। এটা এমন না, অনেক সময় আমরা এরকম মনে করি যে মেইন স্ট্রিম মিডিয়াতে আমি মিস ইনফরমেশন দেই না, এটাই এনাফ আমার জন্য, আমি মিস ইনফরমেশন প্রতিরোধে, যে আমি যেহেতু সব ইনফরমেশন আমার যেগুলো প্রকাশ করতে সেগুলো সঠিক দিচ্ছি, এটাই এনাফ মনে করি। কিন্তু আমি মনে করি বা গ্লোবাল ট্রেন্ড যে সোশ্যাল মিডিয়া যখন থেকে মানুষের মেইন সোর্স হয়ে গেছে ইনফরমেশনের, তখন আসলে আপনি
সোশ্যাল মিডিয়াতে আপনার মিডিয়ার বাইরের অনেক ইনফরমেশন মানুষ কনজিউম করতেছে, অথবা রিসার্চে দেখা যাচ্ছে যে একজন মানুষ সোশ্যাল মিডিয়া থেকেই মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে বেশি ইনফরমেশন কনজিউম করে। ফলে আপনি যে মিডিয়াতে যে ভেরিফাইড ইনফরমেশন দিচ্ছেন এর বাইরে যে আনভেরিফাইড ইনফরমেশনগুলো ছড়াচ্ছে সেটাও আপনাকে আপনার রিপোর্টিংয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো ডেইলি বেসিস এটা করা যায় যে আজকের 3টা ফেক নিউজ ছড়াইছে এটা, সো আপনি এটা করতে পারেন, আজকে বা এই সপ্তাহের এই কয়টা ছড়াইছে। এভাবে যদি করা হয় প্রোঅ্যাক্টিভ রুল, বিশেষ করে ক্রাইসিস মুহূর্তে, বর্তমানের সময়ের যে ক্রাইসিস মুহূর্তগুলো আছে এরকম যে কোনো, তাহলে এটা আসলে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে মানে মিসইনফরমেশন প্রতিরোধের যে লড়াই এটাতে। জি, কদরউদ্দিন শেষে অনেক ধন্যবাদ আপনাকে। আমি শাকির আপনার কাছে একটু এই মুহূর্তে জানতে চাই যে এই যে আমরা যেটি বলছিলাম গণ অভ্যুত্থান বা এই কোটা সংস্কার আন্দোলনের আগে এবং পরে দুই জায়গাটায় চ্যালেঞ্জের জায়গাটা কি ছিল আপনার কাছে আমাদের কাজ করার ক্ষেত্রে জায়গা থেকে? দেখুন, যে আমার যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আজ পর্যন্ত আমি যত ধরনের রাজনৈতিক সংকট, সংঘাত, সহিংসতা, মারামারি, খুন দেখেছি, তার মধ্যে এটা ছিল তুলনা করার মতো না, এত ভয়াবহ পরিমাণে ছিল। আর মিস ইনফরমেশনের ফ্লোটা এরকম ছিল যে ধরুন আমি যদি তুলনা দিই, এত পরিমাণে ছিল যে সাগর থেকে যদি আমরা পানি সেচের কাজ করি, বিষয়টা এরকম। আমাদের ক্যাপাসিটিটা হচ্ছে সাগর থেকে পানি সেচ দেওয়ার মতো অবস্থা, এত ভয়াবহ অবস্থায় ছিল। কিন্তু আমাদের এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা ছিল, আমি শিশিরের সাথে আমি একমত হচ্ছে একটা জায়গায়, এটা একটু পরে আসছি, যে বাংলাদেশে আমরা যেটা কাজ করি ডিজিটালি, আমরা একটা জিনিস ভেরিফিকেশন করি একটা তথ্যকে, কিন্তু আমরা ডিজিটালি ভেরিফিকেশন করতে গেলে আমরা অনলাইন সোর্স থেকে আমরা এর ইনফরমেশনগুলো নিয়ে এটাকে আমরা ডিবাঙ্ক করি, খণ্ডন করে তারপরে আমরা এটাকে সাব্যস্ত করি যে এটা ভুল, তারপরে আমরা করি। কিন্তু এইখানে যে ডিজিটালি ভেরিফিকেশনের ক্ষেত্রে যে সমস্যাটা হলো, যে ধরুন এখন গণমাধ্যম এই সংঘাতের কারণে কত সংঘাত কাভার করবে, তাইলে আমরা ভেরিফিকেশন করে আমরা সেই সংঘাতের আমরা গণমাধ্যমে পাচ্ছি না। কিন্তু পাইলেও যে অ্যাঙ্গেলে ছড়িয়েছে ভুয়া খবরটা, এই অ্যাঙ্গেল থেকে আমি গণমাধ্যমের খবরটা পাচ্ছি না। যেমন বলা হচ্ছে রংপুরে একজন আওয়ামী লীগ নেতা, তিনি কাউন্সিলর ছিলেন, তিনি শিক্ষার্থীদের হামলা আন্দোলনে এসে আন্দোলন সরকার পক্ষীয় থেকে উনি আন্দোলন দমন করতে এসছেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে মুখোমুখি মারামারি হয়েছে, শিক্ষার্থীদের সাথে মারামারি করে শিক্ষার্থীরা আহত হয়েছে, উনি মারা গেছেন। কিন্তু কাকতালীয়ভাবে ওই ভদ্রলোক হিন্দু ছিলেন। এখন ওইটাকে ঘুরে দেওয়া হলো যে রংপুরে এরকম হিন্দু ছেলেদেরকে মেরে ফেলেছে বাংলাদেশের মৌলবাদীরা, আচ্ছা এইরকম ভাবে। কিন্তু আমি নিউজ পাচ্ছি, কিন্তু নিউজটা ওই অ্যাঙ্গেলে পাচ্ছি না যে অ্যাঙ্গেলে আমার পাওয়া দরকার। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো যে আমরা এই গণমাধ্যমেরও তখন সক্ষমতা কমে এসছে, কারণ প্রথম আলোর একটা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আছেন, ওই ডিস্ট্রিক্টের মধ্যে একাধিক নাই। ধরুন ব্রাহ্মণবাড়িয়া জেলায় বা ফরিদপুরে একজন, কিন্তু ফরিদপুরে 10টা স্পটে মারামারি হচ্ছে। একটা স্পটে কাউকে মেরে যদি ঝুলায় রাখে, উনি ওই স্পট পর্যন্ত যাওয়ার তার ক্যাপাসিটি নেই, উনি সরাসরি দেখেন নাই। উনি ফোন দিয়ে কি পুলিশের কাছ থেকে কনফার্ম হবেন? পুলিশ অ্যাক্টিভলি, পুলিশের এটা বলার যে দায়িত্ব, উনি অন্য দায়িত্বে ব্যস্ত, অন্য জায়গায়, উনিও বলতে পারছেন না। ফলে কি হচ্ছে, এই জিনিসটা আর আমরা অনলাইনে পাচ্ছি না পাওয়ার কারণে পরবর্তীতে এসে বিপ্লবের পরে এসে যে ঘটনাটা ঘটেছে গণ অভ্যুত্থানের পরে, সেটা হলো যে আমরা পুলিশকে যদি অনলাইনে না পাই, আমরা একটা জিনিস সাভারে ঘটেছে, আমরা এটা জানার চেষ্টা করি যে এই ঘটনাটা সাভারে ঘটেছে, কতজন মারা গেছে, এই বিষয়টা আমরা পুলিশের মাধ্যমে ফোন দিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্টিং টাইপের করি নিশ্চিত হওয়ার জন্য। আমরা পুলিশকে পাচ্ছি না, গত 4-5 দিন পুলিশকে পাচ্ছি না। এর আগেও আমরা কয়েকদিন পাই নাই গ্রাউন্ড রিপোর্টিং বা কনফার্ম করার কোনো সুযোগ, কোনোভাবেই কনফার্মেশন এবং গণমাধ্যমের একটু আছে
কি বলে ক্যাপাসিটি কমে যাওয়ার বিষয় আছে। আমি যেটা বললাম যে 10টা জায়গায় হচ্ছে, ওই জেলায় একটা প্রতিনিধি, তিনি কি করবেন? কিন্তু গণমাধ্যমের কিন্তু প্রত্যেকটা উপজেলায় পর্যন্ত প্রতিনিধি থাকে বড় বড় গণমাধ্যমগুলোর। সেক্ষেত্রে তাদের ক্যাপাসিটি মোটামুটি আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। আমরা বলছিলাম যে আমরা এখানে প্রাইম যে অর্গানাইজেশনগুলোতে সর্বোচ্চ 15-20 জন কাজ করি, কিন্তু গণমাধ্যম একটা গণমাধ্যমে আছে 500, 600, 1000, 1500, 2000 মানুষ কাজ করে। ওনাদের ক্যাপাসিটি অনেক বেশি। গণমাধ্যমগুলি যদি কাজ করে এরকমভাবে যে ক্রাইসিস মোমেন্টে, যেমন করে প্রথম আলো বা আল জাজিরা বা অন্যান্য গণমাধ্যমগুলো কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টকে কভার করার জন্য আলাদা একটা ইভেন্ট খুলে এইটার নিউজগুলি সব এইখানে দেওয়া হয়। যেমন প্রথম আলো করেছে গণ অভ্যুত্থান রিলেটেড যত নিউজ আছে এটা আলাদা একটা স্লট করে দিয়েছে, এখানে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে একই রকমভাবে দেখা গেছে আল জাজিরা একটা ট্যাপ করেছে, এখানে ক্লিক করার পরে ইসরায়েল গাজা রিলেটেড সব তথ্য একই ব্লকে পেয়ে যাচ্ছে। এখন ক্রাইসিস মোমেন্টে গুজব প্রতিরোধে এরকম একটা ব্লগ যদি করা হয় অন্তত 4-5 দিন 10 দিন যতদিন ক্রাইসিস থাকে, তাইলে আমি মনে করি যে জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এবং আমাদের পক্ষে সেটা কোনোভাবেই একার পক্ষে করা সম্ভব না, যেহেতু কারণ আমরা যদি গণমাধ্যমে একটা তথ্য পেয়ে যাই তাহলে আমরা ইনস্ট্যান্ট এটা সামাজিক মাধ্যমে আমরা এটা ডিস্ট্রিবিউশন স্টপ করে দিতে পারি, যেহেতু আমরা ম্যাটার পার্টনার যারা আছি এখানে 3টা ম্যাটার পার্টনার আছে, তো আমরা সেটাকে স্টপ করে দিতে পারি। কিন্তু আমরা তো এটা ভেরিফাই ছাড়া করতে পারছি না, আমরা ভেরিফিকেশনের সুযোগও নাই আমাদের, আমরা সাভারে গিয়ে সেটা ভেরিফিকেশন করতে পারছি না। কিন্তু সাভার প্রতিনিধি কিন্তু আছে প্রথম আলোর, উনি কিন্তু এটা ভেরিফাই করতে পারছেন, পুলিশ না থাকলেও পারছেন। উনি যদি পত্রিকাগুলো বা গণমাধ্যমগুলো যদি ওনারা এটা এইভাবে কভার করতেন তাহলে আমাদের জন্য খুব সহজ হতো, এবং এই ক্রাইসিস মোমেন্টে আমাদের এই চ্যালেঞ্জের জায়গাগুলো মিডিয়াগুলোর ভূমিকাটা, মেইনস্ট্রিমের মিডিয়াগুলো এগিয়ে না আসলে আমাদের পক্ষে আসলে এই ক্রাইসিস মোমেন্টে মিসইনফরমেশন ট্যাকল দেওয়া কোনোভাবে সম্ভব না। কিন্তু কখনো কখনো তো মেইনস্ট্রিমের মিডিয়াগুলোর ভূমিকাও অনেক সময় প্রশ্নবিদ্ধ। যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও বলি, সেই জায়গায় তো ডিসইনফরমেশন এই আন্দোলনকে নিয়ে অনেক রকম হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি যেটা এটা খুবই দুঃখজনক একটা বিষয়, বাংলাদেশে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, এইটাকে ইন্ডিয়ান মিডিয়া ভিন্নভাবে পিকচারাইজড করছে এবং করেছে, এখনও করে যাচ্ছে। ইন ফিউচারে কী করবে জানি না। আল জাজিরা আজকে একটা রিপোর্টও করেছে নিয়ে যে বাংলাদেশের অভ্যুত্থানকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে এরকমভাবে দেখানো হচ্ছে যে এখানে ইসলামী বিপ্লব ঘটেছে, এখানে মৌলবাদের বিপ্লব ঘটেছে। ইভেন আমি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন সেই দিন আমি সেদিন আমি ভারতীয় কয়েকটা মিডিয়ার দেখেছি যে টেলিভিশন, তারা বলছে যে বাংলাদেশের জঙ্গির উত্থান ঠেকানো যাচ্ছে না, এ ধরনের মিলিটেন্ট বলা হচ্ছে। কয়েকটা বাংলা টেলিভিশন তারা বলছে যে জঙ্গিদের সহিংসতায় ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশ জুড়ে, নিয়ন্ত্রণহীন এ ধরনের। অথচ বাংলাদেশে আমরা গত 15-20 দিনের আমরা যে স্বাধীন নিরপেক্ষ জায়গা থেকে আমরা এখানে জঙ্গি হামলা বা জঙ্গি মিলিটেন্সি এ ধরনের কিছু দেখি নাই। আমরা যেভাবে অবজার্ভ করেছি, দেখেছি ছাত্ররা বিক্ষোভ করেছে, অপর একটা পক্ষ পুলিশ সহ সবাই তাটা নিবারণ করার, দমন করার চেষ্টা করেছে, হতাহতের ঘটনা ঘটেছে, মারামারি হয়েছে, ক্লেশ হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা যখন সামনে দেখেছে যে হতাহতের পরিমাণ বেশি, বিক্ষুব্ধ হয়ে কোথাও আগুন দিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এ ধরনের দেখেছে। আজকে অভ্যুত্থানের পরে আজকে 4 দিন, আমি জানি না পৃথিবীর কোনো দেশে, অন্তত যেখানে 17 কোটি মানুষের দেশ, পুলিশ ছাড়া আজকে 4 দিন পর্যন্ত যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গানের মধ্যে একটা হচ্ছে পুলিশ, যেটা পুলিশিং ছাড়া কোনো সমাজ চলতে পারে না। এই 4টা দিন আজকে যাচ্ছে, কোথাও তো আমি এরকম মেসি বাকারে কিছু হতে দেখি না। আগুন পুড়িয়ে দিয়েছে, সহিংসতা হয়েছে, বড় বড় সম্পদ ধ্বংস করে ফেলেছে, খুনোখুনি হয়েছে, এরকমের ঘটনা ঘটেনি। আমরা একটু কতদিন শেষে আপনার কাছে একটু আসতে চাই এই বিষয়ে। আপনার যদি কিছু বলা থাকে, যে মেইনস্ট্রিমের মাধ্যমগুলো বলছিলাম, ভারতের কথা বলছিলাম, সেক্ষেত্রে আপনারা যারা আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এএফপির কথা বলছি, বুম বাংলাদেশ বলছি, আরও কতগুলো প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন, তাদের পক্ষ থেকে কিছু করণীয় রয়েছে কিনা? আচ্ছা, ফ্যাক্ট চেকাররা এই জায়গাগুলোতে কাজ করতেছে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার বা ইন্ডিয়ান স্ফিয়ারে, আমি যদি বলি ইন্ডিয়ান অনলাইন স্ফিয়ারে কিংবা মিডিয়া স্ফিয়ারে যে ব্যাপারটা কয়েকদিন ধরে ঘটতেছে, এটা হচ্ছে আমাদের দেশের মিডিয়া ফ্রিডম
ফ্রিডমের চেয়ে ইন্ডিয়ার মিডিয়া ফ্রিডম তুলনামূলক বেটার, কিন্তু এই কথাটা আসলে প্রযোজ্য হচ্ছে তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে। তাদের দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মিডিয়া যে কভারেজগুলো দেয় বা মিডিয়া যে ফ্রিডম প্র্যাকটিস করে, এটা আমাদের চেয়ে অনেক বেটার, দায়িত্বশীল। কিন্তু যখন এটা হয় যে তারা তাদের দেশের বাইরের কোনো ইভেন্ট কভার করে, কোনো বিষয় কভার করে, তখন আর ইন্ডিয়ান মিডিয়া ফ্রি থাকে না, তখন পলিটাইজ, তখন তারা তাদের রাষ্ট্রের যে ফরেন পলিসি এটার সাথে অ্যালাইন হয়ে তারা রিপোর্টিং করে, তারা কাজ করেন। সো এই জায়গায় আমি যদি বলি যে বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়ান মিডিয়া হাতে গোনা কয়েকটা মিডিয়া বাদ দিয়ে, সেখানে ধরেন অল্টারনেটিভ কিছু মিডিয়া আছে, স্ক্রল, ওয়্যার বা এরকম কিছু অল্টারনেটিভ মিডিয়া যারা একটু কি বলবো লেফট লিনিং ব্যক্তিদের যারা দ্বারা পরিচালিত, সো তারা স্টিল ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং করার চেষ্টা করতেছে বাংলাদেশ ইস্যুতে। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া আসলে যে রিপোর্টিংগুলো করতেছে এটা আসলে তাদের ফরেন পলিসির অ্যাঙ্গেল থেকে, এবং ফরেন পলিসির অ্যাঙ্গেল মানে হচ্ছে ধরেন রুলিং পার্টির ফরেন পলিসি। সো রুলিং পার্টির আর একটা মেকানিজম আছে মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে, সেটা হচ্ছে বিজেপির যে আইটি সেল বলে, এটা বিখ্যাত। সো ওদের আইটি সেলের এক্সিস্টেন্স হচ্ছে সারা পৃথিবী জুড়ে অ্যাকচুয়ালি। সো বাংলাদেশে বসেও বিজেপির আইটি সেল পরিচালিত হয়, এরকম আমরা এভিডেন্স পাইছি অতীতে। সো টুইটার এবং ফেসবুক এবং টিকটক এই তিনটা প্ল্যাটফর্মে মূলত গত কয়েকদিনে বিজেপির আইটি সেল এবং তাদের সাপোর্টার্স এবং মেইন স্ট্রিম মিডিয়া ইন্ডিয়ার এই দুই পক্ষই একটা নেগেটিভই আসলে কী করতেছে যে বাংলাদেশে যে রেভলিউশনটা হয়েছে এটা আসলে অনেকটা রেডিকালাইজড এবং এটা অ্যান্টি ডেমোক্রেটিক, এবং এরপরে এই যে রেভলিউশনের পরে যে কিছু ঘটনা ঘটতেছে সহিংসতার, এটা আমরা বাস্তব, এটা জানি যে আমরা ব্যাপক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক, সেটা হতে পারে, এখন আমরা নাম্বার পাই নাই, বিভিন্ন সংস্থা যেমন হিন্দু বা সংখ্যালঘু রাইটস নিয়ে যারা কাজ করেন তারা মোটামুটি যে আইডিয়া দিচ্ছেন শখানেক ঘটনা এরকম ঘটছে যেখানে হিন্দু বা সংখ্যালঘু মানুষের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে, যেগুলো খুবই আনএক্সপেক্টেড। সো আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সো এইগুলো ঘটতেছে, এটার সাথে পলিটিক্যাল ব্যাপারটা বেশি এখানে জড়িত, যতটা না জড়িত এখানে হিন্দু বিদ্বেষ অথবা মিলিটেন্সি জড়িত। কিন্তু এই পুরো ব্যাপারটাকে মিলিটেন্সির সাথে রিলেট করে, জঙ্গিপনার সাথে রিলেট করে, এবং ওভারঅল বাংলাদেশের মুসলমানদেরকে ওভারঅল জঙ্গি হিসেবে উপস্থাপনা করার প্রবণতাটা ওইখানে হচ্ছে, এবং এটা ডিসইনফরমেটিভ ওয়েতে। আপনারা বুঝতেছেনই যে এখানে আসলে জঙ্গিপনা ছিল না। সেক্ষেত্রে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা এটার জবাবটা কিভাবে দিতে পারবেন? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে জবাব দুইটা ওয়ে আমি বলবো। একটা হচ্ছে মিডিয়ার রোল। সো মিডিয়া যদি এখান থেকে আমরা ইন্ডিয়াতে, আমরা এখানে কাজ করি কয়েকটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, 4-5টা, ইন্ডিয়াতে সেটা 20-এর উপরে। সো এই যে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো আসছে, এগুলো যখন রিপোর্ট করে ভিন্ন দেশের কোনো একটা ইভেন্ট নিয়ে, তখন তারা ডিপেন্ড করে হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার রিপোর্টিংয়ের উপর। সো সে যখন দেখবে যে এখানকার মেইন স্ট্রিম মিডিয়া একটা বিষয়কে ভুয়া বলতেছে কিংবা অসত্য বলতেছে, তখন সে এইটাকে পিক করবে তার ওখানে একটা ভুয়া ইনফরমেশন ডিবাঙ্ক করার জন্য। ওকে, সো এখানে যদি সে এনাফ রিপোর্টিং না পায় তখন সে ডিপেন্ড করতে পারবে না, কারণ তার তো এখানে রিপোর্টার নাই, তার তো এখানে ভেরিফিকেশনের জন্য আলাদা টিম নাই। সো এটা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ে, যে বিদেশি যে মিসইনফরমেশনগুলো ছড়াচ্ছে বিদেশে বাংলাদেশের, সেটা বাংলাদেশে বসে আপনার কাউন্টার করতে হবে, তাহলে ওরা এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবে, একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের একটা ন্যাশনাল ইন্টারেস্টের রেসপন্সিবিলিটি আছে, যে আমার ন্যাশনাল ইন্টারেস্ট যখন ক্রাইসিস মুহূর্ত, আমার দেশ ক্রাইসিসে, এখন আমাদের আসলে দেশ ক্রাইসিসে। সো এই সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক কিংবা টুইটার কিংবা আদার্স, সেখানে আমাদের জায়গা থেকে আমরা যদি এগুলো ডিবাঙ্ক করতে হেল্প করি। সো ডিবাঙ্ক করতে হেল্প করা মানে কি, আমরা বাংলাদেশে ছড়ানো গত কয়েকদিনের ভাইরাল মোটামুটি সব ভিডিওর ব্যাপারে আমরা প্রতিটা মানুষ এবার, কারণ কি আমরা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছি, কোন ভিডিওটা আসলে আন্দোলনের, কোন ভিডিওটা আন্দোলনের না, এটা মেজর ভিডিওগুলো আমরা সবাই জানি, ভাইরাল হওয়া ভিডিওগুলো। সো ইন্ডিয়াতে যখন একই ভিডিও ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে কেউ একজন ছড়াচ্ছে এটা যে জঙ্গি হামলা হিসেবে, তখন আমি সাথে সাথে কাউন্টার করতে পারি যে না, আমার কাছে এভিডেন্স আছে, এই দেখেন এই রিপোর্টিং কিংবা এই দেখেন এই ভিডিওটা আর 5 দিন আগে আমরা এখানে দেখছি, যেটাতে আসলে অন্য ঘটনা আমরা পাচ্ছি। সো আপনি আসলে
ওইটাই কাউন্টার করে ফেলতে পারেন। অথবা আপনার মিডিয়াতে যদি রিপোর্ট থাকে এর কাউন্টার রিপোর্ট, কিংবা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন যদি এই স্পেসিফিক ভিডিও, ছবি, ক্লেমগুলো ডিবাং করে থাকে, আপনি ওই লিঙ্কটা ওখানে আপনি শেয়ার করেন। সো এইটা হবে একটা গুরুত্বপূর্ণ সার্ভিস দেশের জন্য, যে আপনি জাস্ট একটা লিঙ্ক শেয়ার করবেন, আপনি এটা কমেন্ট করবেন, কিন্তু এটা আপনার এই ঘটনাটা ডিবাং করার জন্য বা ওইটা কাউন্টার করার জন্য আপনার বিরুদ্ধে একটা মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা লড়াইয়ে কন্ট্রিবিউশন হবে। এটা করতে পারি আমরা সাধারণ যারা ইউজার আছি তারা। আচ্ছা, আপনার পক্ষ থেকে কোনো সাজেশন রয়েছে বা আপনার কাছে কি মনে হয় যে তরুণদের এই যে জয় জয়কার, তরুণদের এই জয় জয়কারের সময় আসলে কি যেই পক্ষ বা যারা এই কাজগুলো করছেন তারা কি সফল হওয়ার আসলে সুযোগ রয়েছে? যারা কাজগুলো বা গুজব যেই পক্ষ এই গুজবগুলো ছড়াচ্ছেন মূলত এবং অপতথ্যগুলো ছড়াচ্ছেন, গণ অভ্যুত্থানের আগে যে মিস ইনফরমেশনগুলো দুই পক্ষেই মোটামুটি আমি বলি যে 50-50 ছড়িয়েছে। ছাত্র শিক্ষার্থীদের পক্ষে যায় এ ধরনের যে পরিমাণ ছিল, বিপক্ষে যায়, সরকারের পক্ষে যায়, এই ধরনের ওগুলো একদম কালেকটিভলি বোঝা যাচ্ছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরের যে ফ্লোটা, এই ফ্লোটা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে যায় এ ধরনের তেমন মিস ইনফরমেশন খুব একটা দেখা যাচ্ছে না, এবং পুরোটাই হচ্ছে যে দেখা যাচ্ছে যেগুলো কমিউনাল আর হচ্ছে শিক্ষার্থী এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে। তার মানে হচ্ছে এটা কারা করতে পারে, তার মানে হচ্ছে যারা হচ্ছে যে সরকারটা বিদায় নিল তারা এটা বেনিফিশিয়ারি হচ্ছে এই ধরনের গুজবের মাধ্যমে। এই গুজবটা, আর আমরা যে ধরনের পেজ, যে ধরনের গ্রুপে এই জিনিসগুলো পাচ্ছি, এইগুলো হচ্ছে সরকার পক্ষে আগে গুজব ছড়িয়েছে। আমরা তো এগুলো চিনি কোন পেজ থেকে ছড়াচ্ছে, কোন গ্রুপগুলোতে ছড়াচ্ছে, তারা ছড়াচ্ছে। যেমন একটু আগে আমি যখন বিরতিতে গেলেন তখন দেখলাম যে পুলিশ প্রধান উনি গত কয়েকদিন আগে নিয়োগ পাওয়ার পরে উনি সারা বাংলাদেশের সব পুলিশকে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন গতকাল, এবং সেনাবাহিনীও তাদেরকে হেল্প করছেন। এবং আজকে দেখলাম যে বেশ কয়েক জায়গায় তারা কাজ শুরুও করেছেন, কিন্তু এখন দেখছি যে একটা ভুয়া খবর, একটা ফটোকার্ড বানানো হয়েছে পুলিশ প্রধানের ছবি দিয়ে, এবং নিচে লেখা হচ্ছে ফটোকার্ডের মধ্যে যে পুলিশ প্রধানও সাধারণ মানে যে পুলিশ সদস্যদের সাথে একমত হয়ে কর্মবিরতিতে সম্মত হয়েছেন এবং কর্মবিরতি ঘোষণা করেছেন। এই ধরনের একটা ভুয়া খবর, এটা তো খুবই একটা মানে ইম্প্যাক্টফুল একটা মানে ভুয়া খবর। এই মিস ইনফরমেশনটার খুব একটা বাজে কনসিকুয়েন্স থাকতে পারে। অনেক পুলিশ সদস্য তারা জানেন না ভেরিফিকেশন কিভাবে করবেন, কেউ এটা পেলে অনেকে ভাববেন হয়তো কালকে সকালে জয়েন করার কথা, ওনারা ভাবছেন কালকে সকালে থানায় এসে জয়েন করবেন, কিন্তু এটা দেখে অনেকে ভাববেন যে জয়েন করবেন না। তো সেক্ষেত্রে তো দেশের ভেতরে বা আমাদের মানে ইন্টারনালি তো বড় ধরনের একটা সংঘাত, বা যেটি বলছিলেন কদরুদ্দিন শিশির বলছিলেন যে একটা ধরনের সংঘাতের দিকে আসলে আমরা এই যে বললাম যে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 3 থেকে 5টা প্রতিদিন, সর্বোচ্চ আমরা 5টা পর্যন্ত ফ্যাক্ট চেক করতে পারি, কিন্তু আমাদের কাছে যদি 200-300 মিস ইনফরমেশন আসে আমাদের পক্ষে সম্ভব না। মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো যদি এগিয়ে আসতো, তা ওনারা অন্তত প্রতিদিন প্রত্যেকে যদি অন্তত 2টা 3টা 4টা করে যদি এই ক্রাইসিস মোমেন্টের প্রতিদিন ভুয়া খবর কভার করতেন, তাহলে আমাদের ভেরিফিকেশনটাও সহজ হয়ে যেত। আমরা যে এখন ভেরিফিকেশন যেগুলো করতে পারছি না আমাদের সামর্থ্যের বাইরে, আরেকটা হচ্ছে সক্ষমতারও বাইরে। আর ছোট্ট করে আমরা জাস্ট 2 মিনিট আছে, ছোট্ট করে যদি বলেন যে বর্তমান সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এবং এখন যেই নতুন মন্ত্রণালয় যিনি দায়িত্ব পালন করছেন তার পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। আর একটি বিষয় জানতে চাইবো যে অন্যান্য দেশ আসলে এগুলো কিভাবে মোকাবেলা করে, খুব ছোট্ট করে যদি বলেন। আমি মনে করি যে অন্যান্য দেশ, আমি পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথা বলছি, ওখানে 20টার বেশি অর্গানাইজেশন কাজ করে, শিশু বলতেছিল যে, এবং ওখানে ইন্ডিয়া টুডে শো অনেকগুলো পত্রিকা আছে, আজ তক শো অনেকে আছে যারা মেইন স্ট্রিম পত্রিকা কিন্তু ফ্যাক্ট চেক করে। তো তাদের ক্যাপাসিটি ভালো, তারা সে পরিমাণ কাজ করতে পারে এবং তথ্যের ফ্লো আছে। বাংলাদেশে এটা করা যেতে পারে। সরকারের পক্ষ থেকে যেটা করা যেতে পারে, এখন আইসিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব পাচ্ছে নাহিদ ইসলাম সমন্বয়কারী ছিলেন, প্রধান সমন্বয়কারী ছিলেন, আমি বলবো যে একটা সরকারের একটা ওপেন করা, একটা গ্রুপ
যেখানে ফ্যাক্ট চেকিংয়ের জন্য থাকবে এবং সরকারিভাবে অন্তত ডেইলি অন্তত 10-15টা মেইন স্ট্রিম মিডিয়াতে ছড়ানো ভুয়া খবর তারা করবেন, নিজেরা ডিবাং করে তারা অন্তত সরকারের পক্ষ থেকে তারা বলে দেবেন যে এই জিনিসগুলো ভুয়া এবং ডিবাং করে বলবেন, সোর্স দিয়ে ডিবাং করে। তাইলে যেহেতু অন্তত এখন যেহেতু প্রাইভেট মিডিয়াগুলো আসছে না, অন্তত সরকারের পক্ষ থেকে এই কাজ উদ্যোগটা নিতে পারে। অনেক ধন্যবাদ আমির সাকির এবং কদরউদ্দিন শিশির, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের দেখছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।